বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো এবং সুস্থ আছো। সে কামনাই করি আমিও আল্লাহর রহমতে, আল্লাহর বিশেষ কৃপায়, তোমাদের দোয়ায় ভালো এবং সুস্থ আছি। প্রিয় শিক্ষার্থী, আমি বেশ কয়েকদিন তোমাদের ভিডিও ক্লাস আপলোড করতে পারি নাই, কারণ আমি অসুস্থ ছিলাম। এখন অসুস্থ, তবুও তোমাদের সামনে পরীক্ষা, এই চিন্তা থেকে অসুস্থ শরীরেই তোমাদের ক্লাসটি নেওয়ার প্রস্তুতি গ্রহণ করেছি। আজকে ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবে এবং ক্লাসটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলো না। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচ্য বিষয় স্পেনে উমাইয়া খিলাফতের শাসক তৃতীয় আব্দুর রহমানের শাসনকাল সম্পর্কে আলোচনা। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, বিগত পরীক্ষাগুলোতে স্পেন থেকে একটি প্রশ্ন প্রায়ই এসেছে। আশা করি ২৬ সালের পরীক্ষায়ও এই অধ্যায় থেকে তোমরা প্রশ্ন পাবে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, ক্লাসটি অবশ্যই গুরুত্ব সহকারে নেবে। আজকে যে ক্লাসটি হবে মূলত সেটা তৃতীয় আব্দুর রহমানের সম্পর্কে, ওনার শাসনকাল, উনি কতদিন ক্ষমতায় ছিলেন, কখন ক্ষমতায় এসেছিলেন, কি অবস্থায় ক্ষমতায় এসেছিলেন, তৎকালীন সময় স্পেনের অবস্থা কী ছিল, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, এই সমস্ত বিষয় আমরা জানব। তার আগে ক্লাসে যাওয়ার পূর্বেই প্রিয় শিক্ষার্থী, আমি আমার পরিচয়টি তুলে ধরতে চাই। আমি মোহাম্মদ হাফিজুর রহমান আজকের ক্লাসটি উপস্থাপনা করছি। আমার পদবি হচ্ছে সহকারী অধ্যাপক, বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, মহিষকুণ্ডী কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই আমার সম্পর্কে জানো, আমাকে চেনো, কিন্তু যদি কোনো স্টুডেন্ট অন্য কলেজের এই ভিডিওটি দেখে, তাদের মনে প্রশ্ন জাগতেই পারে। তাই আমি আমার পরিচয় দিয়েই শুরু করছি এবং পরিচয় দিয়ে কথা বলায় আমি শ্রেয় মনে করি। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যে বিষয় নিয়ে তোমাদের সাথে মত বিনিময় করব, সেই বিষয়টি হচ্ছে তৃতীয় আব্দুর রহমানের পরিচয় জানব। তার শাসনকালকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়েছে। স্পেনের গতানুগতিক নিয়ম অনুসারে যেই ক্ষমতায় আসুক না কেন, তার উপাধি হচ্ছে আমির। তৃতীয় আব্দুর রহমানের ক্ষেত্রে ব্যতিক্রম ছিল না, তিনি আমির হিসাবেই প্রথমে ক্ষমতায় এসেছিলেন। এসে সাম্রাজ্যের মধ্যে যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, রাজনৈতিক অরাজকতা সৃষ্টি হয়েছিল, যে রাজনৈতিক দৈন্যতা সৃষ্টি হয়েছিল, এটা যখন তিনি ফুলফিল করলেন, দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনলেন, ঠিক সেই সময় তিনি নিজেকে খলিফা হিসাবে দাবি করেছিলেন এবং স্পেনের শাসন ইতিহাসে দেখা যায় তিনি একমাত্র ব্যক্তি যিনি খলিফা উপাধি ধারণ করেছিলেন। তার উপাধি ছিল আমিরুল মোমিনিন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমরা এখন বিষয়টি নিয়ে একটু আলোকপাত করি। যেহেতু আমার শরীর খারাপ, যতদূর সম্ভব এই চ্যাপ্টারে দুটি ক্লাস হওয়ার দরকার। আমি আজকে প্রথম ক্লাসে পড়াবো বা জানাবো, সেটা হচ্ছে আমির হিসাবে আব্দুর রহমানের কর্মকাণ্ড এবং আরেকটা হচ্ছে খলিফা হিসাবে তার কর্মকাণ্ড। দ্বিতীয় ক্লাসে আমরা তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে মত বিনিময় করব বা যে বিষয়টি আমরা জানার চেষ্টা করব, সেটি হচ্ছে স্পেনের সর্বশ্রেষ্ঠ শাসক হিসাবে
তৃতীয় আব্দুর রহমানের কৃতিত্ব। এই ক্লাসটি হয়তো পরে হবে, আজকে দীর্ঘ ক্লাস না, এত বড় ক্লাস নেওয়া সম্ভব নয়। যাই হোক প্রিয় শিক্ষার্থী, তোমরা আমার সাথেই থাকো, ক্লাসের সাথেই থাকো, অত্যন্ত মনোযোগের সহিত ক্লাসটি করো। আশা করি এখান থেকে তোমরা সামনের পরীক্ষায় কোনো না কোনো প্রশ্ন অবশ্যই পরীক্ষায় পাবে। এই আশা ব্যক্ত করে আমি আজকের ক্লাস শুরু করছি। আমরা তার পরিচয় জানব, অর্থাৎ তৃতীয় আব্দুর রহমানের পরিচয়। এই পরিচয় জানার আগে আমাদেরকে একটি বিষয় জানতে হবে, তার পূর্ববর্তী যেসব শাসক ছিল এদের সম্পর্কে জানলেই কি পরিস্থিতি তিনি ক্ষমতায় এসেছিলেন সেই সম্পর্কে একটা স্পষ্ট ধারণা আমাদের মধ্যে তৈরি হবে ইনশাল্লাহ। দ্বিতীয় আব্দুর রহমান স্পেনের একজন সুনামধন্য শাসক ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। তৃতীয় আব্দুর রহমানের ওফাতের পর বা তার মৃত্যুর পরে স্পেনের শাসন ক্ষমতায় আসেন তার পুত্র মুহাম্মদ। তার উপাধি ছিল আমির মুহাম্মদ। যেহেতু তিনি শাসক ছিলেন, শাসকদের উপাধি ছিল আমির। তিনি 34 বছর শাসন কার্য পরিচালনা করেছিলেন। তিনি ক্ষমতায় এসেছিলেন 852 খ্রিস্টাব্দে এবং ক্ষমতায় থেকে বিদায় নিয়েছিলেন বা তার মৃত্যু হয়েছিল 886 খ্রিস্টাব্দে। এই দীর্ঘ সময় তিনি ক্ষমতায় ছিলেন। এই সময় স্পেনের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থার তেমন উন্নতি হয়েছিল না। জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছিল। এরপরে ক্ষমতায় আসে মুনজির। মুনজির ক্ষমতায় আসে 886 খ্রিস্টাব্দে। তিনি 888 খ্রিস্টাব্দ পর্যন্ত ক্ষমতায় ছিলেন। তিনি মাত্র 2টি বছর শাসন করার সুযোগ পেয়েছিলেন। জানি না উনি যদি আরো বেশি সময় পেতেন তাহলে সাম্রাজ্যের উন্নয়নের জন্য বা সাম্রাজ্যকে সুরক্ষিত রাখার জন্য কিছু পদক্ষেপ নিতে পারত। দুর্ভাগ্য, তারই ভাই আব্দুল্লাহ তাকে বিষ প্রয়োগে হত্যা করেন। আব্দুল্লাহ ক্ষমতায় আসেন মুনজিরের ওফাতের পর, অর্থাৎ 888 খ্রিস্টাব্দে, প্রায় 2 যুগ। এই 2 যুগ শাসনকালের মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়টি ছিল সেটি হচ্ছে তিনি স্পেনের চিহ্নিত সন্ত্রাসী বিদ্রোহী উমর বিন হাফসুন এই নাকে দমন করতে সক্ষম হয়েছিলেন। যদিও পুরোপুরি তাকে দমন করা সম্ভব ছিল না বা হয়েছিল না, তবুও তাকে অনেকটা দমন করতে সক্ষম হয়েছিলেন। এরপরে শুরু হলো স্পেনের নতুন ইতিহাস, অর্থাৎ তৃতীয় আব্দুর রহমানের স্পেনের কার্যক্রম। আমরা পূর্বেই বলেছি প্রিয় শিক্ষার্থী, তার শাসনকালকে আমরা দুটি ভাগে ভাগ করব। সেটা হচ্ছে একটা আমির হিসাবে আর একটা খলিফা হিসাবে। এখন আমির হিসাবে কর্মকাণ্ডের আগে আমরা একটু বলে নিই স্পেনের আসলে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা কেমন ছিল ক্ষমতা আসার আগে। জনগণের মধ্যে অসন্তোষ বিরাজ করত। রাষ্ট্রের আইন কানুন তেমন ছিল না বললে চলে, অর্থাৎ রাজনৈতিক অরাজকতা বিরাজমান ছিল। এই দুর্যোগপূর্ণ অবস্থায় আমির তৃতীয় আব্দুর রহমান ক্ষমতাসীন হন। ক্ষমতায় এসে তিনি এই সমস্ত উপলব্ধি করে কতকগুলি পদক্ষেপ গ্রহণ করেছিলেন এবং পরবর্তী পর্যায়ে তার গৃহীত পদক্ষেপের ফলে সমস্ত বিদ্রোহ দমন করতে পেরেছিলেন এবং দেশের শান্তি শৃঙ্খলা স্থাপনের পরেই উনি জনকল্যাণার্থে, মানব কল্যাণার্থে জনমুখী বেশ কিছু উন্নয়নমূলক কাজ করেছিলেন। যেমন তিনি শিক্ষার ক্ষেত্রে অবদান রেখেছেন, সংস্কৃতির ক্ষেত্রে অবদান রেখেছেন, স্থাপত্য ক্ষেত্রে অবদান রেখেছেন, অর্থনৈতিক উন্নয়নের জন্য অবদান রেখেছেন, ব্যবসা বাণিজ্যের জন্য অবদান রেখেছেন। যার জন্যই তাকে বলা হয় স্পেনের সর্বশ্রেষ্ঠ শাসক। যাই হোক, এই বিষয়টি আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তবুও তোমাদের একটি ধারণা আমি দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ক্লাসে হয়তো এটা আমরা নিয়ে আলোচনা করব। আজকে মূলত আলোচনা করব সেটি হচ্ছে তৃতীয় আব্দুর রহমানের আমির হিসাবে কর্মকাণ্ড এবং খলিফা হিসাবে কর্মকাণ্ড। তার যে শাসনকালের সময়টুকু আসলে তিনি কখনো আরাম আয়েশ করতে পারেননি। সব সময় তিনি ব্যতিব্যস্ত ছিলেন রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য। তাকে অসংখ্য যুদ্ধ মোকাবেলা করতে যে
অসংখ্য সূত্রের সাথে তাকে যুদ্ধ করতে হয়েছে। এই জন্য তিনি বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে তাকে হয়েছে এবং কৌশল অবলম্বন করতে হয়েছে। তিনি কিন্তু যদিও অল্প বয়সে ক্ষমতায় এসেছিলেন, মাত্র 22 বছর বয়সে, তবুও তিনি যেহেতু রাজপরিবারের সন্তান, তার মধ্যে রাজকার্যের অনেক গুণাগুণ ছিল। আমির আব্দুল্লাহ তার দাদা, পৌত্র, নাতি তার, যে দাদা নাতির যে সম্পর্ক, আমির আব্দুল্লাহ কিন্তু একজন ভালো মানের শাসক ছিলেন, তার কাছ থেকে শিক্ষা পেয়েছে। তারপরে আরো যারা রাজদরবারে গুণী সুধীজন ছিল, তার কাছ থেকেও তারা জ্ঞান আহরণ করেছে। এই তৃতীয় আব্দুর রহমান ছিলেন আমির মুহাম্মদের পুত্র, দাদার নাম ছিল আমির আব্দুল্লাহ। এই আমির আব্দুল্লাহর ওফাতের পরেই মূলত 912 খ্রিস্টাব্দে তিনি স্পেনের আমির হিসাবে অধিষ্ঠিত হয়েছিলেন বা সিংহাসনে আরোহণ করেছিলেন। তিনি জন্মগ্রহণ করেন 890 খ্রিস্টাব্দে। তিনি মাত্র 22 বছর বয়সের একজন টকবগে তরুণ। যে সময় তার শৈশব কেটে কেবল যৌবনে পা দিয়েছে, তার জীবনে আনন্দ ফুর্তি করার সময়, কিন্তু কর্তব্যের তাগিদে, দায়িত্বের তাগিদে তাকে বিপদসংকুল পরিবেশের মধ্যে স্পেনের দায়িত্ব নিতে হয়েছিল। স্পেনকে পুনর্গঠন করার জন্য তার মতো একজন দক্ষ শাসকের প্রয়োজনও ছিল। যাই হোক, প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করি আমির হিসাবে আব্দুর রহমানের কর্মকাণ্ড। তিনি এমনই দক্ষ মানুষ ছিলেন, তিনি পূর্বে কি জন্য ব্যর্থতা হয়েছে এবং ভবিষ্যতে কি সমস্যা তাদের সামনে আসতে যাচ্ছে, এই দুর্দর্শী চিন্তা ভাবনা করার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিল। তিনি সিংহাসনে আরোহণ করে বা আসীন হয়ে বা অধিষ্ঠিত হয়ে তিনি লক্ষ্য করলেন দেশের রাজনৈতিক অস্থিরতা, অরাজকতা, জনগণের মধ্যে অসন্তোষ। এই অবস্থায় তিনি দৃঢ় হস্তে এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় খুঁজতেছিলেন। এক পর্যায়ে তিনি চিন্তা করলেন যে আভ্যন্তরীণ বিদ্রোহ দমন ছাড়া দেশের উন্নয়ন করা আদৌ কখনো সম্ভব নয়। জনগণের কল্যাণ করতে হলে, জনগণকে ভালোবাসতে হলে, শিক্ষা সংস্কৃতির উন্নয়ন করতে হলে দেশে মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে দক্ষ শাসকের যে চিন্তা, সেটা আমরা তৃতীয় আব্দুর রহমানের মধ্যে লক্ষ্য করেছি। তিনি সর্বপ্রথম উদ্যোগ নিলেন যে অভ্যন্তরীণ বিদ্রোহ দমন করতে হবে। এই উদ্দেশ্যে তিনি কতকগুলি পদক্ষেপ গ্রহণ করলেন। তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে একটি সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে হলে শক্তি দরকার, আর শক্তির মূল উৎস হচ্ছে সেনাবাহিনী। এই জন্য তিনি সেনাবাহিনীর একটি দল বা সেনাবাহিনী গঠনের উদ্যোগ গ্রহণ করলেন। তিনি স্লাভ বাহিনী নামে সেনাবাহিনী গঠন করেন। এই স্লাভ বাহিনী গঠন করার মূল উদ্দেশ্য ছিল দেশের অভ্যন্তরে যে বিদ্রোহ, বিশৃঙ্খলা, অরাজকতা, অস্থিতিশীলতা বিরাজ করছিল, এগুলি দূর করার জন্য। আর দূর করতে হলে প্রশাসনিক দক্ষতার পাশাপাশি প্রশাসনিক শক্তিরও প্রয়োজন। এই কারণে তিনি স্লাভ বাহিনী গঠন করেছিলেন। তিনি অত্যন্ত সুকৌশলে জার্মানি, ফ্রান্স, ইটালি প্রভৃতি দেশের বেতনভুক্ত সৈন্যদের সমন্বয়ে এদেরকে একত্রিত করে তিনি একটি বিশাল সৈন্য বাহিনী গঠন করেন বা গড়ে তোলেন। এই বাহিনীর নামই ছিল স্লাভ বাহিনী। ইতিহাসে তারা আজও স্লাভ বাহিনী নামে পরিচিত। যাই হোক, প্রিয় শিক্ষার্থী, এই স্লাভ কথাটা মনে রাখবা। এইটা কিসের সাথে সম্পর্কিত? স্লাভ যে বাহিনীটা গঠিত হয়েছিল, সেটি কোন কোন দেশের সৈন্য নিয়ে, কোন কোন মানুষ নিয়ে এটা গঠিত হয়েছিল, সেই কথাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে প্রাথমিক পদক্ষেপ হিসেবে তিনি সৈন্য গঠন করলেন। এরপরে শুরু হলো তার সংগ্রামী জীবন। তিনি লক্ষ্য করলেন যে দেশের অভ্যন্তরে প্রথমত সেভিল ও কানমেনি বা সেভিল আর কানমেনি আরেকটি নাম ছিল কারমোনা, এই দুটি অঞ্চলে বিদ্রোহ চরম আকার ধারণ করেছিল। এই বিদ্রোহ দমন দিয়েই তার আমিরের কর্মকাণ্ড শুরু।
জীবন বাজি রেখে তিনি কতগুলি সিদ্ধান্ত নিয়েছিলেন, যদিও এইসব কাজে সহযোগিতা করেছিল সেনাবাহিনী, দক্ষ সেনাবাহিনী। এই দক্ষ সেনাবাহিনী না থাকলে, তার উপদেষ্টা পরিষদ ভালো না হলে হয়তো স্পেনকে রক্ষা করা কঠিন হয়ে পড়তো। উনি লক্ষ্য করলেন যে সেভিলে হচ্ছে একজন বিদ্রোহী রয়েছে, বনু হাজ্জাজ। এই বনু হাজ্জাজ অত্যন্ত দুর্ধর্ষ একজন বিদ্রোহী ছিল। তিনি জনসাপেক্ষে যতটা বিদ্রোহ করত, তার থেকে গোপনে বেশি বিদ্রোহের উস্কানি দিত। ফ্রন্টে রেখেছিল তার সেকেন্ড ইন কমান্ড, তিনি হচ্ছেন আহমদ ইবনে মাসলামা। মাসলামা ছিলেন অত্যন্ত দক্ষ। তিনি সম্মুখ সমরে বনু হাজ্জাজের আদেশসমূহ পালন করতেন, জনগণের মধ্যে বিদ্রোহের আগুন জ্বেলে দিয়েছিল। অর্থাৎ বিশৃঙ্খল অবস্থা বলতে যা বোঝায়, সেভিলে যেটা হয়েছিল সেটা অত্যন্ত দুঃখজনক। এটা উপলব্ধি করেছিল তৃতীয় আব্দুর রহমান, এবং তৃতীয় আব্দুর রহমান এটা উপলব্ধি করেই তিনি যে নবগঠিত সৈন্যবাহিনী তৈরি করলো, নতুন সৈন্য দল তৈরি করলো, এই দলকে দিয়েই প্রথম অভিযান প্রেরণ করলেন সেভিলে। এই দল সেভিলে ঢোকার আগে পর্যালোচনা করলেন যে আহমদ ইবনে মাসলামা কি ধরনের প্রতিরোধ গড়ে তুলেছে, সেই প্রতিরোধ ভাঙ্গার প্রত্যয়ে এবং প্রতিরোধ ভাঙ্গার জন্য যা যা উপকরণ দরকার সবগুলি নিয়ে এই সেনাবাহিনী অর্থাৎ আমিরের রাজকীয় বাহিনী 933 খ্রিস্টাব্দের দিকে গোয়াদাল কুইভার, আমরা নাম এর আগেও শুনেছি, নদীর তীরে মিলিত হলো দুই দুই গ্রুপ। এখানে প্রচন্ড যুদ্ধ হলো, যুদ্ধে উভয় পক্ষেরই ব্যাপক ক্ষতি হয়েছিল। এ ক্ষতি কিন্তু তৃতীয় আব্দুর রহমান মানতে না চাইলেও ক্ষতি স্বীকার করে কিন্তু সামনের দিকে এগিয়ে গিয়েছিল। আর আমরা করি কি, আমরা সামান্য কিছুতে ভেঙে পড়ি। তৃতীয় আব্দুর রহমানের এই অধ্যায় থেকে তৃতীয় আব্দুর রহমানের কার্যক্রম, কার্যকলাপ থেকে আমাদের শিক্ষা নিতে হবে প্রিয় শিক্ষার্থী। আমরা একবার যদি ফেল করি, আর পড়ালেখা করা সম্ভব না, আমি আর পড়ালেখা করব না, এটা নয়। ডিকশনারিতে যখন ফেল পাস শব্দ দুটো আছে, এই দুটো শব্দের সাথে আমাদের পরিচয় আছে, সুতরাং সবাই যে পাস করবে এমনটি নয়, আবার সবাই ফেল করবে এমনটি নয়। তবে আমরা চেষ্টা করব ফেল যাতে না করি, সেই জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। যে পরিশ্রমটা তৃতীয় আব্দুর রহমান করেছে, তিনি কখনো পরাজিত হয়েছে, কখনো মহা বিপদে পড়েছে, কখনো জয়লাভ করেছে, শেষ পর্যন্ত তিনি স্পেনকে শত্রু মুক্ত করতে সক্ষম হয়েছিলেন। সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, মরা মানুষের ইতিহাস পড়ে আমাদের লাভ কি। এই যে ইতিহাসটা আমরা পড়ছি, এখান থেকে আমরা অবশ্যই কিছু জিনিস আমাদের মধ্যে নিতে হবে, যাতে আমাদের জীবনের উন্নতি হয়। যাই হোক প্রিয় শিক্ষার্থী, গোয়াদাল কুইভারে তাদেরকে সম্পূর্ণরূপে পরাজিত করেন। পরবর্তী পর্যায়ে উভয়ের মধ্যে একটি শান্তি চুক্তি হয়, দিয়ে পরিস্থিতি সেভিল মোটামুটি শান্ত হলো। পরবর্তী পর্যায়ে কারমেনির বা কার্মনার বিদ্রোহী নেতার খবর আসে যে একজন নেতা আছে কার্বনাই, মুহাম্মদ, ইনিও খুব জোরে শরীর একজন বিদ্রোহী, তাকে দমন করা নিতান্তই প্রয়োজন। যার কারণে ওই সৈন্যবাহিনী প্রেরণ করে তাকে পরাজিত করলো, নাজেহাল করলো, পরাস্ত করলো, পর্যদুস্ত যেটা বলা হয়, অপমানিত করলো। শেষ পর্যন্ত উপায়ন্তর না পেয়ে মুহাম্মদ আত্মসমর্পণ করে। তখন আত্মসমর্পণ করার পরেও তিনি খলিফা, সরি, আমির, তখন খলিফা হয় নাই, আমিরের কাছে ক্ষমা প্রার্থনা করলেন যে আমাকে ক্ষমা করা হোক। যেমনটি আমরা দেখি যে গোপালগড়ে মন্ত্রী প্রত্যেকটা ক্ষেত্রে অপরাধ করা মাপ চাওয়াতে উস্তাদ, তখনই মুহাম্মদও মাপ চেয়েছিল, কিন্তু তৃতীয় আব্দুর রহমান একজন দয়াবান ব্যক্তি, দয়া পরবশ হয়ে তিনি তাকে ক্ষমা করেন। এবং উনি শুধু আত্মসমর্পণ করলে হলো না, ক্ষমা চেয়েছিল, এই পুরস্কার হিসাবে তাকে কার্বনার উজির নিযুক্ত করেছিলেন। এভাবে সেভিল এবং কার্বোনায় তিনি শান্তি ফিরিয়ে আনেন। পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে কর্ডোবার, অর্থাৎ কর্ডোবার নিয়ন্ত্রণে সেভিল আর কার্বোনা চলে আসে। এভাবে তিনি শান্তি প্রতিষ্ঠা করতে চেষ্টা করলেন।
এই যে সামনে আমরা যে আলোচনা করব, কখনো জয় কখনো পরাজয়, তবুও তিনি কখনো ঢুলে পড়েননি, পিছিয়ে পড়েননি, মনোবল হারাননি। ঠিক এই শিক্ষাটি আমাদের নিতে হবে প্রিয় শিক্ষার্থী। যে চরম সন্ত্রাসী বিদ্রোহী উমর ইবনে হাফসুন তাকে দমন করার জন্য তার পূর্ববর্তী শাসকগণ চেষ্টা করেছে। কেউ দমন করতে পেরেছে, কেউ তার সঙ্গে সমঝোতা করে তার সাথে হাত মিলিয়ে চলেছে, জনগণের কি হবে সেটা না ভেবে। কিন্তু তৃতীয় আব্দুর রহমান উমর বিন হাফসুনকে সাথে ফাইট করার চিন্তা করলেন এবং তাকে পরাজিত করার চিন্তা করলেন। সেই লক্ষ্যে ক্ষমতা আসার পরপরই সিভিল কারমুনা যুদ্ধের পরে তৃতীয় আব্দুর রহমান উমর ইবনে হাফসুনের যে ৪০ বছরের সন্ত্রাসী কার্যক্রমের সমুচিত জবাব দেওয়ার জন্য তিনি তৈরি করলেন সেনাবাহিনী। এই সেনাবাহিনী পাঠিয়ে তাদেরকে পরাজিত করলো। তাদের দুটি দুর্গ ছিল, একটি হচ্ছে রোলাক্স দুর্গ বা ডোলস্ক দুর্গ। এই দুর্গ দমন করলেন। কিন্তু এখানে হাফসুন যত বড়ই সন্ত্রাসী হোক না কেন, এখানে আমিরের সৈন্যবাহিনীর সাথে পেরে ওঠেনি। পরবর্তীতে তার আমরা দেখেছি ৪ জন সন্তান ছিল। এই ৪ জন সন্তানেরও ক্ষমতা হয় নাই বাবাকে সাহায্য করার। এবং এই ৪ জন সন্তানের অধীনে একটি দুর্গ ছিল, সেটা হচ্ছে রোবাস্ট দুর্গ। এই দুর্গও তৃতীয় আব্দুর রহমান দখল করে নিয়েছিলেন। তারা চেয়ে দেখা ছাড়া কোনো কাজ ছিল না। তারা কখনোই প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। অর্থাৎ তাদের দুর্গ দুটি বেদখল হয়ে গেল। যদিও এখানেই তাদের কার্যক্রম একবার শেষ হয়ে গেছিল উমর বিন হাফসুনের, তা নয়। তবুও এই যে সাময়িক হলেও তাদের যে বড় দুটো ঘাঁটি দখল করে নেওয়াতে অনেকটা দুর্বল হয়ে পড়েছিল উমর বিন হাফসুন এবং তার পুত্রগণ। পুত্র ছিল জাফর, সুলাইমান, আব্দুর রহমান ও হাফস। এই ব্যক্তিবর্গ নথি স্বীকার করতে বাধ্য হয়েছে। একেই বলে ঠেলার নাম বাবাজি। এভাবে আব্দুর রহমান রাজ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করছে। এর মধ্যেই খবর পেলেন তাফসির বলে একটি প্রদেশ, সেই প্রদেশে একজন বিদ্রোহী নেতা রয়েছে যে শান্তি শৃঙ্খলা বিঘ্ন সৃষ্টি করছে। তার নাম হচ্ছে শেখ আসলামী। এই আসলামীকে ও তিনি পরাজিত করেছিলেন এবং কারারুদ্ধ করে তার বিদ্রোহ দমন করেছিলেন। এরপরে দক্ষিণাঞ্চলের দিকে নজর দিলেন। দক্ষিণাঞ্চলে যে অঞ্চলগুলি ছিল, বিশেষত এসিলা, জায়েন ও অ্যানভিরা, মেরিদা ও টলেডোবাসীর বিদ্রোহ দমন করার জন্য তিনি অগ্রসর হয়েছিলেন এবং তাদের দমনও করতে সক্ষম হয়েছিলেন। এই অঞ্চলগুলি নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে তিনি সক্ষম হয়েছিলেন। এগুলি কিন্তু তার কৃতিত্ব। আমরা যখন পরের ক্লাসে পড়াবো বা জানবো যে তার কৃতিত্ব, তখনও কিন্তু এই কথাগুলি আসবে। এই জন্য বলছি ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ক্লাসটি সুন্দরভাবে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। এই কথাগুলি মনে রাখবে। এই ভিডিওটি কয়েকবার দেখবো, আমার মনে হয় যে তোমার আর এটা নিয়ে কোনো সমস্যা হবে না। আমার সাধ্যমতো অসুস্থ শরীর নিয়েই আমি যতটুকু পারছি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তোমরা যদি ক্লাসটি দেখো, আমি বিশ্বাস রাখি আল্লাহর রহমতে তোমরা শিখতে পারবে, জানতে পারবে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এখন আসি আরেকজন বিদ্রোহের কথা। দেখো একের পর এক পর্যায়ক্রমে যে বিদ্রোহ সৃষ্টি হচ্ছে, সেগুলি কিভাবে তিনি দমন করছেন। স্পেনে খ্রিস্টান আর আফ্রিকায় ফাতেমেদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এই দ্বন্দ্ব কারণে, যেহেতু স্পেনের দ্বন্দ্ব শুরু ছিল খ্রিস্টান, এই দ্বন্দ্বের কারণে কিন্তু তৃতীয় আব্দুর রহমানেরও শাসন ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হয়। খ্রিস্টান নেতা যারা ছিল, দ্বিতীয় অর্ডনা, ইনি ছিলেন অত্যন্ত রুক্ষ প্রকৃতির মানুষ। সে ক্ষমা চাইবে না, পরাজিত হলে পরে আবার সেটার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ তার থেমে যাওয়ার মতো কোনো গুণ ছিল না বলা যায়। আমরা আলোচনা করলে বুঝতে পারবো। যখন উনি লক্ষ্য করলেন লিগ অধিপতি দ্বিতীয় অর্ডনা যে খলিফা তৃতীয় আব্দুর রহমান সাম্রাজ্যের বিভিন্ন জায়গায় যুদ্ধ বিগ্রহ দমনের জন্য, বিশৃঙ্খলা দমনের জন্য ব্যস্ত, ঠিক এমনই সুযোগ সন্ধানী অর্ডনা মেরিডা প্রদেশ আক্রমণ করেন।
এই আক্রমণের সংবাদ যখন তৃতীয় আব্দুর রহমানের কর্ণগোচর হলো, তখন তৃতীয় আব্দুর রহমান খুব ভেবেচিন্তে পরীক্ষা নিরীক্ষা করলেন যে লিউ অধিপতি দ্বিতীয় অর্ডনার কেমন সামরিক শক্তি আছে। একেই বলে বুদ্ধি। এই কেমন সামরিক শক্তি আছে, তাদের সাথে মোকাবেলা করার জন্য আমাদের কি করণীয়, এসব চিন্তা ভাবনা করে তিনি তৈরি করলেন একজন দুর্ধর্ষ মানুষ, সাহসী বীরত্বপূর্ণ মানুষ, আহমদ বিন আবু আবদারকে। ইনাকে তৈরি করে সসৈন্যে তাদেরকে দমন করার জন্য প্রেরণ করলেন। এই আহমদ বিন আবু আবদার সফল হয়েছিলেন, যার পশ্চাতে মূল ভূমিকা ছিল তৃতীয় আব্দুর রহমানের। এটাও কিন্তু তার কৃতিত্ব। এই জন্য বলছি ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। পরবর্তী ক্লাসে আমরা যে আলোচনা করব, অনেক কৃতিত্ব আজকে আলোচনা হয়ে যাচ্ছে, কিন্তু কৃতিত্বের মধ্যে ফেলতে হবে কিভাবে এবং সেটা কিভাবে নিতে হবে, এ নিয়ে আমরা কথা বলব। যুদ্ধে অর্ডনার সম্পূর্ণরূপে পরাজিত হয়। পরাজিত হয়ে তিনি কিন্তু থেমেছিলেন না। তার প্রতিশোধ স্প্রেয়া তাকে তাড়া করত। পরাজয় তিনি স্বীকার করতে চাননি। তখন তিনি উপায় খুঁজতেছিলেন যে কিভাবে তৃতীয় আব্দুর রহমানকে অপমান করা যায়, অপদস্থ করা যায়, স্পেন দখল করা যায়, স্পেন অশান্তি সৃষ্টি করে আমরা কিছু অঞ্চল দখল করে নেব। এই চিন্তার থেকে, বিশেষ করে পরাজয়ের গ্লানি থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি নেপালের রাজা সাঙ্কোর সাহায্যে তুদেলা ও ভালতিয়ার নামক দুটি জায়গা একদম বিধ্বস্ত করে ধ্বংস করে দেয়। এই খবর যখন তৃতীয় আব্দুর রহমানের কর্ণে হলো যে অর্ডনাকে পরাজিত করা হলো, তবুও তিনি কেন এখনো থামেননি, বরং নেভারের রাজা সাঙ্কোর সাথে হাত মিলিয়ে আমার এই সাম্রাজ্য বিধ্বস্ত করলো। তখন উনি আবার চিন্তা ভাবনা করলেন, উনি মানে তৃতীয় আব্দুর রহমান, করে তৈরি করলেন হাজি বদরকে, যে তোমাকে এই যুদ্ধে যেতে হবে এবং অর্ডনাকে যে কোনো মূল্যে পরাজিত করতে হবে। এর জন্য যত সৈন্য লাগে, যা রসদ লাগে, সব তোমাকে সরবরাহ করা হবে। সেই লক্ষ্যেই বদর তৈরি হলো এবং তার নেতৃত্বে 918 খ্রিস্টাব্দে বিশাল সৈন্যবাহিনী নিয়ে অর্ডনার মোকাবেলা করলেন, অর্ডনাকে পরাজিত করলেন। অর্ডনার মৃত্যু হয়েছিল তারপরে 925 খ্রিস্টাব্দে। এখানে যদি আমরা মনে করি যে তার মৃত্যুর মধ্য দিয়েই খ্রিস্টানরা থেমে গিয়েছিল, না, থামেনি। তারপরে যে শাসক ক্ষমতায় এসেছিল তিনি হচ্ছেন দ্বিতীয় রাজিরো। তিনি ক্ষমতা আসার পর সম্পূর্ণরূপে নতুন ষড়যন্ত্র শুরু করলেন। নতুন ষড়যন্ত্রে মাত্রা যোগ হওয়াতে তৃতীয় আব্দুর রহমান বিচলিত না হয়ে তাকে কিভাবে মোকাবেলা করা যায় সেই চিন্তা করতেছিলেন। ইতিমধ্যে নতুন ষড়যন্ত্র বললাম এই কারণে, রাজিরও দেখো, বলে না কাঁটা দিয়ে কাঁটা তোলা, সেই পলিসি অবলম্বন করেছিল। উনি খ্রিস্টানদের সাথে হলো হাত মিলাইছে মুসলমানদের সাথে। যেহেতু মুসলমানদের শক্তি যদি খর্ব করা যায়, তৃতীয় আব্দুর রহমানও খর্ব হবে ও শক্তিও কমে যাবে। এই জন্য রাজিরও দেখো পরিস্থিতি উল্টানোর জন্য কি পদক্ষেপ গ্রহণ করলো। সারাগোসায় যে মুসলিম শাসক ছিল, এই শাসনকর্তার সাথে তিনি হাত মিলালেন। তাকে কিছু লোভ লালসা দেওয়া হলো যে তুমি আমার পক্ষে থাকলে, আমরা ক্ষমতায় আসলে আমরা যখন তোমাকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিব। এই কথা শুনে সারাগোসার মুসলিম শাসনকর্তার সাথে হাত মেলায়। কিন্তু এই ষড়যন্ত্রের কথা যখন ফাঁস হয়ে যায়, তাদের গোপন ষড়যন্ত্রের কথা যখন শুনতে পেলেন তৃতীয় আব্দুর রহমান, তখন তিনি রাজিরোর প্রতি যে পরিমাণ ক্ষিপ্ত হয়েছিল, তার থেকে অনেক অনেক বেশি গুণে ক্ষিপ্ত হয়েছিল সারাগোসার গভর্নরের প্রতি, যে তুমি মুসলমান, তুমি কেন খ্রিস্টানদের সাথে হাত মিলালে। এই জন্য তাকে দমন করা তার জন্য ফরজে আইন হয়ে গেছিল। এই জন্য সৈন্যবাহিনী পাঠালেন এবং তাকে শাস্তি প্রদান করলেন। যেহেতু তাকে, সে মুসলমান, তার বেশি ক্ষতি না করতে পারে, তাকে শাস্তি দেওয়া হলো। এর পরবর্তী পর্যায়ে চলে গেল বেশ কিছু বছর চলছিল। এরই মধ্যে মুসলমানদের জীবনে, অর্থাৎ স্পেনের মুসলমানদের জীবনে নেমে আসে খুব একটা খারাপ সময়। এ সময়ে লিউ রাজা ও রানী মাতা তোতা, এই রানী মাতা তোতা এবং রাজা লিউ দুইজনে মিলে
শক্তি সঞ্চয় করে তৃতীয় আব্দুর রহমানের অধীনস্থ একটি জায়গা হান্দক দখল করে নেয়। কেউ বলছে হান দেগা, আবার কেউ বলছে হান্দক, এই জায়গা দখল করে নেয়। ফলে তৃতীয় আব্দুর রহমানের মনে চরম আঘাত আসে। এটা মোকাবেলা করার জন্য তিনি বিচলিত না হয়ে ধীর স্থিরভাবে উনি কিছু পরিকল্পনা গ্রহণ করলেন। এই পরিকল্পনার অংশ হিসাবে তিনি যে বিশাল সৈন্যবাহিনী তৈরি করেছিলেন, সৈন্যবাহিনীর একাংশ পাঠায়ে এই রাজা লিউ ও মাতা তোতা রানীকে পরাস্ত করেছিল এই মুসলিম বাহিনী। এর ঘটনার পরপরই আরেকটি ঘটনা ঘটলো কয়েক বছরের মধ্যে। আমরা এর আগে আলোচনা করে আসলাম খ্রিস্টান রাজা নেপালের রাজা সাঙ্কো সাথে তৃতীয় আব্দুর রহমান, তৃতীয় অর্ডনার মধ্যে একটা চুক্তি হয়েছিল, শান্তি চুক্তি। তিনি সেই চুক্তি ভঙ্গ করলেন, রাজা সাঙ্কো। ফলে পুরো পরিস্থিতি উল্টে গেল, সম্পূর্ণরূপে উল্টে গেল। পরিস্থিতি আরো বেশি খারাপের দিকে যেতে থাকলো। এমত অবস্থায় তৃতীয় আব্দুর রহমান নিজেকে কষ্ট করে হলেও সামাল দিলেন, বিচলিত হলেন না, মাথা খারাপের মতো দেশ থেকে ত্যাগ ত্যাগ করলেন না। উনি স্থির থেকে সকলের সহযোগিতায় মিটিং করলেন, মিটিং করে জনমত জরিপ করে এই খারাপ পরিস্থিতিকে কিভাবে রক্ষা পাওয়া যায় সেই পরিকল্পনা আঁকলেন। পরিকল্পনা অনুসারে খলিফা 954 খ্রিস্টাব্দে আহমদ ইবনে ইলাকে তৈরি করলেন, প্রশিক্ষণ দেওয়া হলো, সৈন্য পরিচালনার দিয়ে তাকে এই খ্রিস্টানদের বিরুদ্ধে প্রেরণ করা হলো। ইনি সফল হয়েছিলেন, যদিও যুদ্ধে অনেক সৈন্য মুসলমানরা হারিয়েছিল, খ্রিস্টানরা হারিয়েছিল, তবু মুসলমানরা জয়লাভ করেছিল, খ্রিস্টানরা পরাজিত হয়েছিল। এই যে চ্যালেঞ্জ মূলক জীবন, একটা মানুষের জীবনে প্রতিনিয়ত যদি চ্যালেঞ্জ আসে, সে কিভাবে এটা রক্ষা করবে? তারপরে আল্লাহর রহমতে আল্লাহ ইসলামকে বাঁচিয়েছে, তার মধ্যে শক্তি, সাহস, বীরত্ব, ধৈর্য আল্লাহ দিয়েছিল। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এখান থেকে কিন্তু আমাদের আসলে জ্ঞান নিতে হবে, আমাদের জীবনের সাথে মিলাতে হবে। নিজেকে তুমি আব্দুর রহমান, তৃতীয় আব্দুর রহমান ভাবো যে তোমার জীবনে এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে পারে, বিচলিত হওয়ার কিছু নাই। আল্লাহকে ভরসা করে সামনে যেতে হবে, সত্যের পথে যেতে হবে, তাহলে তোমার আমার বিজয় ইনশাল্লাহ একদিন হবেই। ফাতেমীয়দের সাথে বিরোধ। আফ্রিকার ফাতেমীয় শাসন প্রতিষ্ঠিত ছিল। বলা বাহুল্য যে প্রিয় শিক্ষার্থী, তোমরা জেনে রাখো যে একই সময় গোটা বিশ্বের 3টি জায়গায় ইসলামী শাসন প্রতিষ্ঠিত ছিল। এক হচ্ছে ইরাকের বাগদাদে আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠিত ছিল, স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত ছিল, আর আফ্রিকায় ফাতেমীয় খিলাফত প্রতিষ্ঠিত ছিল। অর্থাৎ এট এ টাইম 3টি জায়গায় শাসন মুসলমানদের প্রতিষ্ঠিত ছিল। এখন কথা হলো, এই তৃতীয় আব্দুর রহমানের সময়ে বেশ কিছু মানুষ কর্ডোবায় ছিল, যারা ফাতেমীয়দের সাথে যোগাযোগ রক্ষা করে চলত। তারা হচ্ছে একজন মরমী কবি, নাম হচ্ছে মাসারা, একজন দার্শনিক, নাম হচ্ছে হাউকাল। এই দুইজনের প্রভাবে ধীরে ধীরে গুপ্তচরের মতো প্রচার করে স্পেনে ফাতেমীয়দের পক্ষে একটি দল গঠন করে। সুতরাং এটাও কিন্তু বিস্ফোরা হয়ে দেখা দিয়েছিল তৃতীয় আব্দুর রহমানের জন্য। তাছাড়া যে সন্ত্রাসীর কথা আমরা বললাম, দীর্ঘ 40 বছর ধরে সন্ত্রাস করেছিল, সন্ত্রাসী উমর ইবনে হাফসুন, ইনার সাথেও ফাতেমীয়দের একটা গোপন যোগাযোগ ছিল। ফাতেমীয় খিলাফতের প্রতিষ্ঠাতা ছিলেন ওবায়দুল্লাহ আল মাহাদি। ওবায়দুল্লাহ আল মাহাদি এদেরকে অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে সাহায্য করত। ইনিও স্পেন দখলের প্রত্যাশা রাখতো মনে মনে। ফাতেমীয়রাও চাইতো যে আমরা স্পেন দখল করে আমাদের সাম্রাজ্য বড় করব। কিন্তু এই পরিস্থিতিতে কার না মন খারাপ হয়, মহা বিপদের মধ্যে পড়ে গেল। একদিকে দেশের ভিতরে বিদ্রোহ, আবার দেখা যাচ্ছে বহির্বিশ্বের বিদ্রোহ, খ্রিস্টানদের বিদ্রোহ, উমর ইবনে হাফসুনের বিদ্রোহ, এই সমস্ত কিছু এক পর্যায়ে তৃতীয় আব্দুর রহমানকে চিন্তায় ফেলে দেয়। তবে তিনি দমার পাত্র ছিলেন না, গা চুলকে ঘা করার লোক তিনি ছিলেন না। তিনি নিজের বুদ্ধি বিবেক, আল্লাহর উপরে ভরসা করে তিনি একটি মিটিং ডাকলেন। সমস্ত সেনাবাহিনীর মধ্যে যারা নেতৃস্থানীয় তাদের ডাকলেন, দেশের যারা তার
সমর্থনকারী এবং যারা উমাইয়াদের সমর্থন করে স্পেনে মুসলমান এদের খুব উঁচু দরের লোকদেরকে ডাকলেন। কখন? যখন মহামারীর সময় হয় বলে না? তখন কিন্তু সরকার সবার কাছে হাত বাড়ায় যে আমাদের দেশ আজকে মহামারীর সম্মুখীন তোমরা সাহায্য করো। ঠিক এই যে বিপদগুলি আমরা লক্ষ্য করছি, এই বিপদে পড়েও কিন্তু আব্দুর রহমান ঠিক সাহায্যের হাত চেয়েছিলেন যে তোমরা আমাকে সাহায্য করো। এই বিপদ থেকে রক্ষা করার জন্য তিনি যে সভা করলেন বা মিটিং করলেন, করে সিদ্ধান্ত হলো যে আমাদের এখন এমন একটি জায়গা দখল করা দরকার যেখানে আমরা নিরাপত্তা বোধ করব এবং এটার দখল করতে পারলে পরবর্তীতে অন্যান্য বিদ্রোহীরাও দমিত হবে, ওরাও পিছু হটতে পারে। এমন একটি গুরুত্বপূর্ণ জায়গা ৯৩১ খ্রিস্টাব্দে তিনি দখল করেন। সেই জায়গাটা ছিল সিউটা। এই সিউটা দখল করার ফলে নতুন রাজনৈতিক মোড় ঘুরে গেল। এতক্ষণ যে আমরা তার বিপদের কথা দেখলাম, কিন্তু এই যে ১০ এপ্রিলে করিকাজ হারিজিতি নাহিলাজ সৈন্যদের নিয়ে গুণীজনদের নিয়ে যে মিটিং করে যে সিদ্ধান্ত আসলো, এই সিদ্ধান্তটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত, সিউটা দখল করা। প্রিয় শিক্ষার্থী, সিউটা দখলের সাথে সাথে বুঝলো সাধারণ ছোটখাটো যে সমস্ত শক্তি তারা বুঝলো যে না, তৃতীয় আব্দুর রহমানের সামর্থ্য আছে বিদ্রোহ দমন করার। সে দমন করার জন্য মূলত নিজেদের তৈরি করেছে, তাদের দক্ষ সেনাবাহিনী আছে। এই খবরে পরবর্তী পরে আল জিজিয়া, রাওয়ানের বারবাররা এবং নুকুর বলে একটা জায়গা, এখানে কিছু ফাতেমি বিরোধী মুসলমান ছিল এবং সেই জায়গাগুলো ছিল ক্ষুদ্র ক্ষুদ্র। এই ফাতেম বিরোধীরা চিন্তা করলে তাই তো ফাতেমিরা আমাদের স্পেন যদি দখল করে নেয়, আমরা তার বিরোধিতা করি, আমাদের কি হতে পারে? এই দর্শন থেকে এই ক্ষুদ্র মুসলিম শাসকেরা তৃতীয় আব্দুর রহমানের বৈশ্যতা স্বীকার করে নেয়। ফলে তাদের যে পরিকল্পনা নিয়েছিল, সে পরিকল্পনা একদিক দিয়ে হিসাব করে দেখো যে কতটা কাজে দিয়েছিল। একক সিদ্ধান্ত না নিয়ে ১০ জন মিলে একটা সিদ্ধান্ত নিলে অবশ্যই এর মধ্যে একটা ভালো সিদ্ধান্ত বেরিয়ে আসবে। আমরা জানি যেখানে ১০ সেখানে খোদা। ১০ যেখানে খোদা সেখানে। তাহলে ১০ জনের যে পরামর্শ, দেখো কত কাজ দিল। এই হচ্ছে বিপদে বুদ্ধি আর হওয়া যাবে না। বিপদে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে। যে কাজটি করেছিল তৃতীয় আব্দুর রহমান। আমরা অনেকেই বলে থাকি ইতিহাস পড়ে কি হবে? মরমাংসের ইতিহাস পড়ে আমাদের লাভ কি? লাভ আছে। এই যে একটি মানে কর্মঠ জীবন, ধৈর্যশীল জীবন, বিপদসংকুল জীবন থেকে যে কিভাবে তিনি খলিফা হলেন আমির থেকে, এই যে ইতিহাস, এটা আমার জীবনে যদি তোমার জীবনে যদি আসে, আমরা এটা অবশ্যই প্রতিপালন করার চেষ্টা করব এবং এইভাবে এই শিক্ষা থেকে যে না আমরা পড়েছি তৃতীয় আব্দুর রহমান এইভাবে এই বিপদ থেকে রক্ষা পেয়েছে, তাহলে আমরা কেন পারবো না? আমরাও কিন্তু এটা করার জন্য শতভাগ চেষ্টা করব। এই কারণে ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ইতিহাস না পড়লে আমার মনে হয় তোমার জীবনটাই অপরিপূর্ণ থেকে যাবে। সবকিছু ইতিহাস থেকে আমাদের গ্রহণ করতে হবে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এখন এই কথাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এইজন্য আমি এখানে একটি দেখাইছি বারবার যে এটা তোমরা মনে রাখবা। যে এই ঘটনাটা দেখো সিউটা দখল করার সাথে সাথে ক্ষুদ্র যে মুসলিম শাসকেরা তার এতদিন বসে তা স্বীকার করেনি। কিন্তু ফাতেমীয়রা যখন স্পেন আক্রমণের পরিকল্পনা, তখন যেহেতু এরকম এই ৩ টি জায়গার লোকজন ফাতেম বিরোধী ছিল, তাদের মনে সেইভাবে চিন্তা আসলো যে এখন যদি আমরা ফাতেমাদের বিতাড়িত করার জন্য একত্রিত না হয়, ফাতেমরা এই দেশ দখল করে নেয়, তাহলে আমাদের কপালে দুঃখ আছে। নিজের ভাগ্য নিজে নষ্ট হয়ে যেতে পারে, নিজের ভাগ্য নিজেকেই রক্ষা করতে হবে। এই উদ্দেশ্যে তারা মুসলমানদের মানে তৃতীয় আব্দুর রহমানের সাথে যোগ দিয়েছিল। প্রিয় শিক্ষার্থী, এই যে তার সংগ্রামী জীবন এবং এই সংগ্রামী জীবনের ফলে এই যে আমি একটা অ্যানিমেশন দিছি, দরজা খুলে গেল। তার ভাগ্যের দরজাও খুলে গেল। এতগুলি বিদ্রোহ দমন করার পরে এবার তিনি সমগ্র দেশে শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা এবং স্থিতিশীলতা, রাজনৈতিক সমঝোতা বলি আর রাজনৈতিক স্থিতিশীলতা বলি, সবকিছু কিন্তু তিনি করতে পেরেছিলেন। যার কারণে এইবার তিনি নিজেকে খলিফা হিসেবে ঘোষণা করলেন।
এই খলিফা হওয়ার পরে তার কার্যক্রম বা কর্মকাণ্ড আমরা এখন জানার চেষ্টা করব। তৃতীয় আব্দুর রহমান 929 খ্রিস্টাব্দে নিজেকে খলিফা হিসেবে ঘোষণা করেন এবং উপাধি নেন আমিরুল মোমিনিন। আর একটি উপাধি নেন আল নাসির লি দিনিল্লাহ বা দিনি আল্লাহ, এরম বলছে। এই উপাধি গ্রহণ করা ছোটখাটো কথা ছিল না। স্পেনের ইতিহাসে একমাত্র তৃতীয় আব্দুর রহমানই আমিরুল মোমিনিন উপাধি গ্রহণ করেছিল। এই কথা ইতিহাসে এই জন্য তাকে বিখ্যাত বলা হয়। যাই হোক, প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটি বিষয় জানি যে উনি নিজেকে খলিফা ঘোষণার পরে কতগুলি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন। তার মধ্যে একটি ছিল জুমার দিনে খুতবায় তার নাম যাতে উচ্চারিত হয়, এই প্রথা, এই নিয়ম তিনি চালু করেছিলেন। নিজের নামে স্বর্ণমুদ্রা চালু করেছিলেন। স্বর্ণমুদ্রার উপরে লেখা থাকবে তৃতীয় আব্দুর রহমান। এই যে নীতি চালু করলেন, পাশাপাশি আমিরুল মোমিনিন শুধু ঘোষণা করা ছিল, উপাধি গ্রহণ করেছিল। এই ঘোষণার ফলে তিনি এই উপাধির স্থায়িত্ব বৃদ্ধির জন্য পাকাপোক্ত করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। এভাবে তিনি নিজেকে খলিফা ঘোষণা করলেন এবং দেশে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে সক্ষম হলেন। গোটা স্পেনের একচ্ছত্র অধিপতি হলেন। হওয়ার পরে তিনি স্পেনের মানব কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য জনদরদি হিসাবে তিনি সামগ্রিক উন্নয়নের কথা চিন্তা করলেন। তার উন্নয়ন সম্পর্কে যখন আমরা পড়ব, তখন দেখব যে আসলে তিনি কি করেছে, স্পেনকে বিশ্বের দরবারে কোন জায়গায় নিয়ে গিয়েছিল। এই জন্য বলা হচ্ছে যে সর্বশ্রেষ্ঠ শাসক হচ্ছে তৃতীয় আব্দুর রহমান। এই সর্বশ্রেষ্ঠ শাসক হিসাবে তৃতীয় আব্দুর রহমানের আমরা কৃতিত্ব সম্পর্কে আগামী ক্লাসে ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দিলে, বেঁচে থাকলে হয়তো আবার ক্লাসটি আপলোড হবে। আর পরবর্তী দিনে ক্লাসটি করার জন্য তোমাদের আমন্ত্রণ রইল অগ্রিম। অবশ্যই ক্লাসটি করার জন্য তোমরা প্রস্তুত হবে এবং এই বিষয়টি একবার রিডিং হলেও, গল্প পড়া করে পড়তে হলেও, গল্পের ছলে হলেও একবার রিডিং পড়ো। যেমন আমি যদি তোমাদের বলি লন্ডনের গল্প, তোমার ভালো লাগবে না। যদি বলি তোমার মামার বাড়ির গল্প, তাহলে দেখবা কমন পড়ে গেছে, তোমার ভালো লাগছে। এই জন্য আমি যখন কথাগুলি বলবো তার সম্পর্কে, তখন তুমি যে বই পুস্তকে যে দেখে আসবে, তখন কথার সাথে কথা মিললে তোমার আকর্ষণও বৃদ্ধি পাবে। তাই প্রিয় শিক্ষার্থী, তোমাদের আমি হাতে পায়ে ধরতে পারি না, তোমাদের কাছে অনুরোধও করতে পারি না, আমার আদেশ, তোমরা অবশ্যই একবার রিডিং করে নিও। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ও আরেকটি কথা, ক্লাসটি অবশ্যই কয়েকবার দেখো। যদি মনে হয় ক্লাসটি কোনো সংস্কার দরকার, কিছু তথ্য যোগ হলে ভালো হতো স্যার, তোমরা কমেন্টসে জানাবে, আমি অবশ্যই সেদিকে নজর দেব। ক্লাসের তোমরাই হলো প্রাণ। তোমরাই যদি পরামর্শ দেওয়া যে স্যার আমি তো ক্লাস দিচ্ছি, আমার দৃষ্টিতে আমি খুব ভালো নিচ্ছি, কিন্তু তোমার কাছে ভালো নাও লাগতে পারে। সবারই মধ্যে আল্লাহ লুকায়িত জ্ঞান দিয়েছে, সবার জ্ঞান সমান নয়। তাই তোমাদেরকে বলছি, তোমরা এই ক্লাসের ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করে অবশ্যই আমাকে জানাবে, আমি খুব খুশি হব পরবর্তী ক্লাসে যাতে আমি আর এই ভুলগুলি না করি। ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।